আপনি কি জানেন ব্রক লেসনারের সম্মান অর্জন করা অনেক বেশি কঠিন। সেথ রলিন্স ব্রকের সাথে একাধিকবার রেসলিং করেছেন, কিন্তু দ্য ড্রিপ গডকে ব্রকের সম্মান অর্জন করতে অনেক বছর লেগে গেছে। রেসলমেনিয়া 35-এর ম্যাচের পর সেথ রলিন্স একটি বিয়ারের প্যাকেট নিয়ে ব্রক লেসনারের লকার রুমে যান। তারা একসঙ্গে বসে বিয়ার পান করেন এবং এক ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। সেথ রলিন্সের মতে সেই মুহূর্তে তিনি ব্রক লেসনারের সম্মান অর্জন করতে পেরেছিলেন। আপনি কি জানেন 2012 সালে দ্য শিল্ড যখন প্রথম ডেবিউ করেছিল, তারা একটি ম্যাচের পর রেন্ডি ওটনকে অ্যাটাক করে। এই অ্যাটাকের কোনো রিহার্সেল হয়নি, তাই ওটেন একেবারে প্রস্তুত ছিলেন না এবং সে সত্যিকারভাবে রেগে যান। ওটেনের মনে হয়েছিল যে দ্য শিল্ড তাকে ইচ্ছাকৃতভাবে মারার চেষ্টা করছে এবং সে ব্যাকস্টেজে গিয়ে তার রাগ প্রকাশ করে। সে বিশেষভাবে ডিন অ্যাম্ব্রোজের উপর রেগে গিয়েছিল। ওটেন সেখান থেকে চলে যাওয়ার পর ট্রিপল এইচ দ্য শিল্ডকে বলে চিন্তা না করতে। আপনি কি জানেন 2003 সালে ববি ল্যাশলি একটি ব্যাংকে ছিলেন, তখন সেখানে একটি ডাকাতি হয়। দুর্ভাগ্যবশত একটি গুলি তাকে ছুঁয়ে যায় এবং তার হাঁটুতে আঘাত লাগে। সেই সময় ববি ল্যাশলি অলিম্পিকের জন্য ট্রেনিং নিচ্ছিলেন, কিন্তু এই আঘাতের কারণে তার অলিম্পিকের অংশ নেওয়ার স্বপ্ন ভেঙে যায়। চিকিৎসার পর WWE তার সঙ্গে যোগাযোগ করে এবং রেসলিং করার একটি সুযোগ দেয়। ববি ল্যাশলি সেই প্রস্তাব গ্রহণ করেন এবং 18 বছর পর তিনি WWE চ্যাম্পিয়ন হন। আপনি কি জানেন প্রতিবার রেসলিং করার সময় লেসি এভান্স তার জুতোতে ফ্যান্ডেল লেখা একটি চিঠি রাখেন? এই চিঠিগুলোতে সাধারণত খুব অনুপ্রেরণাদায়ক গল্প থাকে, যেমন কেউ তার মাদকাসক্তি থেকে মুক্তি পাওয়ার লড়াইয়ে লেসি এভান্স দ্বারা অনুপ্রাণিত হয়েছে। এভান্স এই ধরনের চিঠি তার সঙ্গে রাখেন যেন তিনি সবসময় মনে রাখতে পারেন তার জীবনের মাধ্যমে তিনি অন্যদের কতটা ইফেক্ট করতে পারেন। আপনি কি জানেন যখন তার নিউ ডে শুরু হয় তখন তাদের ভালো ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু ফ্যান্সরা এই গ্রুপটির প্রতি আগ্রহ দেখাচ্ছিল না এবং জেভিয়ার উডস মনে করলেন যে তাদের ভিলেন হওয়া উচিত। তিনি এই আইডিয়াটা ভিন্স ম্যাকম্যানের কাছে নিয়ে যান। তিনি শুরুতে গুরুত্ব দেননি এবং মনে করেন যে এটি কাজ করবে না। তখন উডস বলেন যদি তিনি 4 সপ্তাহের মধ্যে ফ্যান্সদের তাদের ঘৃণা করাতে না পারেন তাহলে ম্যাকম্যান তাকে বরখাস্ত করতে পারেন। ভিন্স ম্যাকম্যান এই চুক্তিতে রাজি হন এবং ভাগ্য ভালো যে জেভিয়ার উডস সফল হন এবং নিউ ডে ডাব্লিউডাব্লিউইর সবচেয়ে হেটেড গ্রুপ হয়ে ওঠে। আপনি কি জানেন 2018 সালে ডাব্লিউডাব্লিউতে ফিরে আসার পর থেকে ববি ল্যাশলি একবারও স্ম্যাকডাউনে অ্যাপিয়ারেন্স করেনি। 2019 সালে স্ম্যাকডাউন তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও সম্প্রচার করেছিল। এটি ছিল দ্য অলমাইটি ল্যাশলির স্ম্যাকডাউনের সবচেয়ে কাছাকাছি কোনো অ্যাপিয়ারেন্স। ববি ল্যাশলি শেষবার ফিজিক্যালি স্ম্যাকডাউনে এসেছিলেন 2007 সালে। আপনি কি জানেন 2011 সালে মার্ক হেনরিকে রিংয়ে যেতে বলা হয়েছিল সিন কারার সঙ্গে একটি ম্যাচ ফাইট করার জন্য, কিন্তু সিন কারা ব্যাকস্টেজ থেকে বেরিয়ে আসেনি এবং পুরো ঘটনাটি ছিল একটি প্র্যাঙ্ক। এই ঘটনায় হ্যানরি ডিসরেসপেক্ট মনে করেন এবং এতটাই রেগে যান যে তিনি ডাব্লিউডাব্লিউ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে ভিন্স ম্যাকম্যান তার কাছে ক্ষমা চান এবং একই সঙ্গে ভাবেন যে হ্যানরির এই রাগ থেকে একটি দুর্দান্ত ক্যারেক্টার তৈরি করা যেতে পারে। এর ফলে জন্ম নেয় হল অফ পেন স্টোরি লাইন, যা পরবর্তীতে মার্ক হেনরিকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বানায়। আপনি কি জানেন বুগিম্যানের শুরুতে কেঁচো খাওয়ার কথা ছিল না? মার্কিন রাইট, যিনি বুগিম্যান ক্যারেক্টারে অভিনয় করেছেন, তিনি আসলে তেলাপোকা, পচা পোকা, ঝিঝি পোকা ইত্যাদি খেতে চেয়েছিলেন, কিন্তু ডাব্লিউডাব্লিউ যেসব আরিনায় শো করতো সেগুলোর কর্তৃপক্ষ ভয় পেত এই পোকাগুলো ছড়িয়ে পড়লে ইনফেস্টেশন হতে পারে। তাই শেষমেশ ডাব্লিউডাব্লিউ সিদ্ধান্ত নেয় বুগিম্যান শুধু কেঁচোই খাবে, কারণ কেঁচো সহজে নিয়ন্ত্রণ করা যায়।